আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি বন্ধুরা ভালো আছেন। দেখছেন আমার এসো শিখি ব্যাংকিং ইউটিউব চ্যানেলটি। আজকে বিষয় আমি নির্ধারণ করেছি ইস্যু অ্যান্ড এনক্যাশমেন্ট অফ ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট বলবো আবার অ্যাকনলেজমেন্ট স্লিপও এর সাথে অ্যাড করব। যাই হোক, আমি হেডিংটা এটাই রেখেছি। আচ্ছা, এখন একটা বিষয় বলি, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আমরা অ্যাকর্ডিং টু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 অনুযায়ী জানি তিনটা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। আচ্ছা আচ্ছা, আর পে অর্ডারকে অনেকেই কোয়াজি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আমরা বলে থাকি। তো আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা চেক এখানে ইউজ করব। আর নট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলো ধরেন বিভিন্ন ধরনের স্কিম, ডাবল বেনিফিট স্কিম, মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম, মানি মেকার স্কিম, দ্যাট মিনস ডিপিএস, তারপরে হচ্ছে কোটিপতি, লাখপতি, নানান ধরনের নানান ব্যাংকের স্কিম আছে। তো এখন বন্ধুরা সাধারণত এগুলোর ক্ষেত্রেও কিন্তু অ্যাকাউন্ট ওপেন অবশ্যই করতে হবে। আচ্ছা, এখন আমরা যে এই ইনস্ট্রুমেন্টগুলো ইস্যু করব তার শর্ত হচ্ছে টাকা লাগবে। এখন টাকাগুলো সাধারণত আমরা তিনটা ফর্মে নিতে পারি। এক হচ্ছে ক্যাশ মোডে নিতে পারি, আরেকটা হচ্ছে ট্রান্সফার মোডে নিতে পারি, আরেকটা হচ্ছে ক্লিয়ারিং মোডে নিতে পারি। আচ্ছা, আমরা ক্যাশ মোডে নর্মালি কোনো ব্যক্তি যদি আসে, সে যদি ধরেন এফডিআর করবে, টাইম ডিপোজিট বা টার্ম ডিপোজিট বলতে পারেন, সে টাকা জমা দিবে, তারপরে সেই টাকাটা নিয়ে তার যাবতীয় তথ্য, অ্যাকাউন্ট ওপেনিংয়ের যে ফর্মালিটিস সেগুলো কমপ্লিট করে তাকে আমরা যে স্লিপটা দিব সেটাই হচ্ছে বেসিক্যালি ইনস্ট্রুমেন্ট। সেটা যেটা দিব সেটাই হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। সেই ইনস্ট্রুমেন্টটায় এটা কিন্তু কী হবে, নট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। দ্যাট মিনস এই ইনস্ট্রুমেন্টটা সে নেগোশিয়েট করতে পারবে না, চেকের মতো না। সুনির্দিষ্ট ওই ব্যক্তিই আবার সেটাকে এনক্যাশ করতে পারবে। আচ্ছা, এখন চেকের ক্ষেত্রে কিন্তু আপনার চেকবুক ইস্যুর ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা আছে সেটা সাধারণত অ্যাকাউন্ট হোল্ডারকে ফার্স্ট শর্টেজে যেটা প্র্যাকটিস সেটা তাকেই নিতে হবে, অথবা অথরাইজ পাওয়ারটা যদি দিয়ে দেয় তাহলে সেও নিতে পারবে। কিন্তু অবশ্যই সেটা কিভাবে মেনটেন করবেন রেজিস্টার সেটা নিয়ে আমরা আরেকটা লেকচারে আমরা বলবো। আমরা শুধু ইস্যু নিয়ে কথা বলতেছি। তো ওই ইনস্ট্রুমেন্ট সাধারণত কিছু ব্যাংকে দেখা যাচ্ছে যে ডিপিএসের ক্ষেত্রে শুধু জমা বই দিয়ে দেয়, সেখানে কোনো অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেয় না, আবার অনেক ব্যাংক দিয়ে থাকে। তো সাধারণত আমরা ম্যাক্সিমাম ব্যাংকে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেয়। তো ইনস্ট্রুমেন্ট আমরা এটাকে বলি, আর কিছু আমরা অ্যাকনোলেজমেন্ট স্লিপ বলি। এখন সবগুলো আপনি ইনস্ট্রুমেন্টও বলতে পারেন বা অ্যাকনোলেজমেন্ট স্লিপও বলতে পারেন। তার মানে কি, আমরা ব্যাংক চেক ছাড়া আমরা সেগুলো কি করেছি, আমরা সেগুলো নিজেরা তার স্বত্বাধিকারীর কাছ থেকে টাকাটা নিয়ে তাকে একটা অ্যাকনোলেজমেন্ট করেছি যে আমি আপনার টাকা আমি বুঝে পেয়েছি। এটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে ইস্যু অফ ইনস্ট্রুমেন্ট। এখন দেখেন, আপনার সে টাকাটা ভাঙাতে আসলে কি ঘটনা হবে, যখন এনক্যাশমেন্ট হবে তখন কি বৈশিষ্ট্য নিতে হবে। তো এখন বন্ধুরা আমরা একটু বলি, এখানে পে অর্ডারটাও এই জন্য বলতেছি কারণ অনেক সময় পে অর্ডার করার পরে ভাঙাতে আসে, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে করে। সেই প্রতিষ্ঠান যদি ডিসচার্জ করে দেয় তাহলে আমরা তার রেসপেক্টিভ অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট থেকে সে পে অর্ডার করেছে, সেই অ্যাকাউন্টে আমরা আবার রিটার্ন করতে পারি। আবার যদি সে ওই প্রতিষ্ঠান যদি ক্যান্সেল করে না দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেটাকে আমরা ডিসচার্জ, দ্যাট মিনস আমরা ওইটাকে ক্যান্সেলের নির্ধারিত চার্জ নিয়ে তার কাছ থেকে লিখিত আবেদন নিয়ে সেটা আমরা এনক্যাশ করে তার অ্যাকাউন্টে ঢুকাই দিতে পারি। এখন আপনার এই ইনস্ট্রুমেন্টগুলোর ক্ষেত্রে, দ্যাট মিনস এফডিআরের অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা ইনস্ট্রুমেন্ট বলেন, তারপরে ডাবল বেনিফিটের বলেন, এগুলোর ক্ষেত্রে কি করতে হবে, ভাঙার ক্ষেত্রে অবশ্যই যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে, একটা শব্দ আপনাদেরকে বলি, ডিসচার্জ। এখন আমি এনক্যাশমেন্টের বিষয়ে কথা বলবো। এই ইনস্ট্রুমেন্টটাকে অবশ্যই ডিসচার্জ করে নিতে হবে। ডিসচার্জ কিভাবে করবে, 10 টাকার একটা রেভিনিউ স্ট্যাম্প
ইনস্ট্রুমেন্টটার পেছনে লাগিয়ে সেই চেষ্টা করবেন রেভিনিউ স্ট্যাম্পের উপর থেকে সিগনেচার নিতে পরপর 2টা, অথবা পরে নিয়েও রেভিনিউ স্ট্যাম্পটা ক্যান্সেল করতে হবে। ডিসচার্জ তার মানে কি, সে কখনো এই ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আর কিন্তু ক্লেইম করতে পারবে না। তখন আপনি কি করতে পারেন, সেই ব্যক্তির যদি অ্যাকাউন্ট থাকে তাই অ্যাকাউন্টেও দিতে পারেন, অথবা সেই ব্যক্তির যদি অ্যাকাউন্ট না থাকে, সে যদি পে অর্ডার বানায় চায় তাকে আপনি পে অর্ডার বানাই দিতে পারেন, অথবা ক্যাশ যদি চায় তাহলে আপনি ক্যাশও তাকে করে দিতে পারবেন। আচ্ছা, যে জায়গাটাকে আমি লোকেট করতে চাচ্ছি সেটা হচ্ছে সাধারণত আমরা ডিপিএসের ক্ষেত্রে বা মানি মেকার স্কিমের ক্ষেত্রে বা মিলেনিয়ার ডিপোজিট স্কিম, বিভিন্ন ব্যাংকের যে স্কিমগুলো আছে যেগুলো মাসিক ভিত্তিতে টাকা জমা হয় সেগুলোর ক্ষেত্রে একটু কথা বলি। অনেক সময় আপনারা যে কাজটা করেন না বা আমরা করি না সেটা হচ্ছে কি, আমরা স্টেটমেন্টটাকে স্ক্রুটিনি করি না। সিস্টেমে যে অ্যামাউন্ট আসছে সেই অ্যামাউন্টটাই আমরা দিয়ে দিই, কিন্তু অনেক সময় সিস্টেমের কিছু কিছু ব্যাংকের সিস্টেমে আপনি দেখা যাচ্ছে যে পেনাল্টিটা ম্যানুয়াল ক্যালকুলেশন করতে হয়। দ্যাট মিনস আপনার স্টেটমেন্টটাকে স্ক্রুটিনি করতে হয়, দেখতে হয় যে তার কোনো পেনাল্টি শর্ট আছে কিনা। আপনার কিন্তু এইটা কিন্তু ব্যাংকের ইনকামের কিন্তু একটা সবচেয়ে বড় জায়গা। যদি কোনো ব্যক্তি তার স্কিমের পেমেন্টটা ডিউ টাইমে না দেয় তাহলে কিন্তু বিভিন্ন ব্যাংকে বিভিন্ন নিয়ম আছে, 2%, 3%, 5% জরিমানা আছে। এই যে জরিমানাটা আপনার লাস্টলে কিন্তু ডিডাক্ট করে আপনাকে রেখে দিতে হবে। এটা কিন্তু আপনার একটা বড় একটা ইনকাম সোর্স, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এবং প্রিম্যাচুর এনক্যাশমেন্টের ক্ষেত্রেও এই বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে রাখতে হবে। আপনারা সাধারণত দেখে থাকবেন যে স্কিম ডিপোজিটগুলোর ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টটা অনেক বেশি। কেন রেট অফ ইন্টারেস্টটা বেশি? দেখা গেছে যে সাধারণত 30% প্রিম্যাচুর এনক্যাশমেন্ট হয়, আর 30% বা 40% দেখা যাচ্ছে লোন হয়, আর মোটামুটি 30 বা 20% হচ্ছে আপনার ফুল পড়ে। দেখা যাচ্ছে এইটার যে কোনো প্রোডাক্টের চেয়ে এই প্রোডাক্টগুলো বিশেষ করে মান্থলি ডিপোজিট যেগুলোতে আমরা করি সেই প্রোডাক্টগুলোতে আপনার রেট অফ ইন্টারেস্টটা কিন্তু হাই থাকে। কারণটা হচ্ছে এইটা। তো আপনারা এনক্যাশ শব্দের এই জন্যে আমি এটাকে গুরুত্ব বহন দিচ্ছি, এই কারণে আপনারা যে নিয়মাবলী বলা আছে আপনাদের ফর্মে, দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক রেটের কথা বলে, আবার কিছু কিছু বলতে প্রচলিত সেভিংস রেটের কথা বলে। এখন বন্ধুরা খেয়াল করতে হবে এই ব্যাংক রেটটা টাইম টু টাইম ভ্যারি করে। এখন আপনি যে সময়টাতে সেই ইনস্ট্রুমেন্টটা বা যেই প্রোডাক্টটা আপনি নিয়েছিলেন সেই প্রোডাক্টের ফর্মে যদি বলা থাকে ব্যাংক রেট, প্রচলিত ব্যাংক রেট, তাহলে অবশ্যই প্রচলিত ব্যাংক রেট বলতে নিতে হবে। অথবা যদি বলা থাকে সেভিংসের রেট, দ্যাট মিনস কারেন্ট সেভিংসের রেট যদি বলা থাকে তাহলে অবশ্যই কারেন্ট সেভিংস রেটে নিতে হবে। অথবা ওই তৎসময়ের যদি সেভিংস রেটের কথা বলা থাকে তাহলে সেটাই প্রযোজ্য হবে। তো আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলো হচ্ছে সার্কুলারগুলো কিন্তু আপনাদেরকে খুব ভালো মতো পড়তে হবে। এবং আপনি মনে করেন এখন ব্যাংক রেট হচ্ছে 5 কথার কথা, এখন তার সাথে 2% অ্যাড করে দিতে হবে 7 আপনাকে বলা হলো, কিন্তু ব্যাংক রেটের কথা বলেনি, আপনাকে বলা হয়েছে প্রচলিত সেভিংসের রেট। এখন আপনার ব্যাংকের রেট হচ্ছে 3.5 কথার কথা বা 3, এখন আপনি 3-এর সাথে আর 2 যোগ করে দিবেন হচ্ছে 5, বা 3.5-এর সাথে 2 যোগ করে কথার কথা দিলেন 5.5। কিন্তু আপনি যদি অতি উৎসাহী হয়ে 5% মনে করেন ব্যাংক রেট হচ্ছে 5%, 5% প্লাস 2 যোগ করে দিয়ে দিলেন, কিন্তু আপনি সার্কুলারটা পড়লেনই না, বা সরি ওই প্রোডাক্টের সার্কুলারটা আপনি পড়েন নাই। তার মানে কি এখানে কিন্তু আপনি এই যে 1% বা 2% লস করবেন, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমি একটা জিনিস বুঝি ব্যাংকিং করতে এসে, আমি নবীন বন্ধুদের জন্যই বলতেছি যে নিজের ইনকাম কিভাবে, নিজে স্যালারিটা নিজে কিভাবে করা যায়, জাস্ট মাইন্ডসেটটা একটু চেঞ্জ করতে হবে। এবং আপনাকে বেশি জ্ঞান, প্রত্যেকটা ব্যাংকের নিজস্ব সার্কুলার আসে, সেই সার্কুলারগুলো সব ভালো মতো পড়তে হবে। এবং বিশেষ করে এনক্যাশমেন্টের ক্ষেত্রে সেইগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি প্রয়োগ করতে হবে। হ্যাঁ, সিস্টেম আপনার সবই করবে, কিন্তু সিস্টেমের অনেক কিছু না কিছু লিমিটেশনস থাকেই। আপনার দায়িত্ব হচ্ছে এনক্যাশমেন্টের সময় সেগুলো অবশ্যই স্ক্রুটিনি করা। আরেকটা জিনিস বলি এইখানে, যে দেখা যাচ্ছে যে অনেক সময় ডিফল্ট হয়ে গেছে, কাস্টমার দীর্ঘমেয়াদী কোনো পেমেন্ট করে না, সেই পেমেন্টগুলো একটা সার্টেন পিরিয়ডের পরে আপনার কিন্তু দেখা যাচ্ছে কোনো ব্যাংকে 3টা, কোনো ব্যাংকে 4টা দেওয়ার পরে দেখা যাচ্ছে সেই স্কিমটা বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার কাজ হচ্ছে
যে সাধারণত তাকে জানানো বারবার রিপিটেড, আর না হলে সেটাকে একটা পে অর্ডার করে তার নামে একটা পে অর্ডার করে রেখে দিবেন। 3 টাইমস নিয়ম হচ্ছে 3 টাইমস তাকে ফোন করা, চিঠি দেওয়া আর কি, তারপরে তার নামে একটা পে অর্ডার করে রেখে দেবেন। তো দেখা গেছে যে যদি আপনি এই কাজটা না করেন তাহলে কি হবে, আপনাকে প্রত্যেক মাসে একটা প্রভিশন রাখতে হচ্ছে। প্রত্যেকটা প্রোডাক্টের রেট অনুযায়ী আপনাকে কিন্তু প্রভিশন করতে হয়। তো প্রভিশন করতে গেলে দেখা যাচ্ছে যে আপনার ব্যাংকের যে প্রফিটেবিলিটি বা ব্রাঞ্চের যে প্রফিটেবিলিটি সেখানে কিন্তু মারাত্মকভাবে হ্যাম্পার হয়। তো এই বিষয়টাও কিন্তু আপনারা মাথায় রাখবেন। আর একটা জিনিস একটু বলি যে আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট সময় পর পরে, সাধারণত 10 বছর বা 15 বছর পর পরে অনেক সময় এনক্যাশ করে পে অর্ডার বানানো হয়। কাস্টমার জায়গা পরিবর্তন করার পরে, চিঠি দেওয়ার পরেও সে পর্যন্ত রিচ করতে না পারে, তখন সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যদি আপনার কাছে টাকা চায় তাহলে আপনি অবশ্যই সেটা ওই অ্যামাউন্টটা দিতে আপনি বাধ্য আর কি। এটা হোপফুলি আমি 2010-11 কথা বলছি, তখন একবার বাংলাদেশ ব্যাংক চেয়েছিল। দেখা যাচ্ছে যে বেশ আগের পে অর্ডার যেগুলো ছিল, যেগুলোর কোনো হদিস পাওয়া যাচ্ছিল না, সেই পরিমাণ টাকা তারা নিয়ে গেছে। তো আপনারা খেয়াল করবেন যে অ্যাকাউন্ট ওপেনের সময় অবশ্যই তার ঠিকানা, তার অ্যাড্রেস, যাবতীয় তথ্যাবলী, সোর্স অফ ফান্ড তো ডেফিনেটলি। আরেকটা জিনিস বলি, আমি মানি লন্ডারিং নিয়েও বলেছি, সোর্স অফ ফান্ড কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। তো অবশ্যই যখন এন্ডোর্সমেন্ট এনক্যাশ করবেন অবশ্যই সেই বৈশিষ্ট্যগুলো রাখবেন। ওনার অ্যাপ্লিকেশন তো অবশ্যই নেবেন, এবং উনি যে টাকা নিয়েছে বা অ্যাকাউন্টে নিয়েছে সেটার অবশ্যই ডিপোজিট স্লিপের ডেবিট ভাউচারের পিছনে অবশ্যই সিগনেচার নিতে হবে। মানে মোট কথা ফর্মালিটিস যা আছে সেগুলো কমপ্লিট করতে হবে। ইস্যুর ক্ষেত্রে অবশ্যই একটা মনে রাখবেন একটা জিনিস, এখানে কিন্তু অ্যাকনলেজ করাই নেবেন। আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপ দিচ্ছেন তাকে, আর তাকে অ্যাকনলেজ করাই নিলেন না, এটার দায়ভার কিন্তু আপনার থাকবে। সুতরাং সে যদি পে অর্ডার নেয় তাহলে পে অর্ডারের পেছনে সিগনেচার করবে। সে যদি এফডিআর নেয় তাহলে এফডিআরের ব্লকের যে অংশ ছিঁড়ে নিচ্ছে বাকির পাশের অংশটা সে সিগনেচার করবে। আপনার যদি কথার কথা স্কিমের যে ডিপোজিট নেবে সেটার ক্ষেত্রে পাশে আপনাকে অবশ্যই যে অংশটা আছে সেখানে সিগনেচার করে রাখবেন। অথবা যদি কিছুর ক্ষেত্রে এমনি একটা স্লিপ দিয়ে দেওয়া হয়, সেটা অবশ্যই ফটোকপি করে হলেও সেখানে আপনি রিসিভ করায় নিয়ে সেটা ফর্মের সাথে রেখে দেবেন। মোটা দাগে যদি বলা যায় তাহলে এটাই, যে আপনার ইস্যুটাও সুনিশ্চিত করলেন যে ওই ব্যক্তিটাই আপনাকে নিয়ে গেছে, এবং ভাঙানোর সময় ওই ব্যক্তিটাই কিন্তু টাকা পাবে। কারণ এগুলো হচ্ছে ইস্যু, এবং আপনার একবার চেক ছাড়া এগুলো হচ্ছে সবই হচ্ছে নট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। সুতরাং এই জায়গাগুলোতে খুবই খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। তো আশা করি বন্ধুরা ইস্যু এবং এনক্যাশমেন্ট অফ ইনস্ট্রুমেন্টের একটা কনসেপ্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর আপনারা প্রত্যেকটা ব্যাংকের নিজস্ব সার্কুলার অনুযায়ী যেভাবে সার্কুলার করা আছে আপনারা দয়া করে পড়বেন এবং সেই বিষয়গুলো অ্যাপ্লাই করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এসো শিখি ব্যাংকিং এই চ্যানেলটির সাথে থাকবেন। আর একটি কথা সবসময় বলছি, আপনারা অবশ্যই এই সময়টাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবেন। আপনি আপনার পরিবার সহ সবাইকে সচেতনতার সাথে চলার জন্য অনুরোধ করবেন। একটু ভুলভ্রান্তিতেই আপনি আক্রান্ত হতে পারেন কোভিড-19-এ। আর আপনার প্রোটেকশন মেজার সর্বোচ্চটা নেবেন, কিন্তু বিশ্বাস তার উপর রাখতেই হবে, সৃষ্টিকর্তার উপরে সর্বোচ্চ বিশ্বাস রাখতে হবে। সে আপনার নিজস্ব প্রোটেকশন নিলেন আর মনে করলেন সুস্থ থাকবেন, আপনি একবারে কিছু হবে না, এরকম মনে করার কোনো কারণ নাই। আপনি তার উপর আস্থা রাখতেই হবে। আপনি যদি আস্তিক হন তাহলে অবশ্যই তার উপর আস্থা রাখতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।